প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শুল্ক কর বৃদ্ধি, মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। লস অ্যাঞ্জেলসে দাবানল, দিক পরিবর্তন করেছে দাবানল, নতুন হুমকি। সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা, দলগুলোর বিদেশি শাখার কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষতি করছে। দৈনিক যুগান্তর, শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্য দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু। ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট, যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে আমন্ত্রণ। দৈনিক সমকাল, ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন, ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। যুক্তরাষ্ট্র ভারত স্থিতিশীল বাংলাদেশে দেখতে চায়, কলকাতায় এরিক গার্সেটি। সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল। দৈনিক যুগান্তর, বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের, বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি। কালের কণ্ঠ, ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে, জ্যাক সুলিভান। মানব জমিনের শিরোনাম, বর্ধিত ভ্যাটে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া, আন্দোলনের রাজধানী শাহবাগ। দৈনিক জনকণ্ঠ, বাড়তে পারে বিদ্যুতের দাম, শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ এসে যাবে, পররাষ্ট্র উপদেষ্টা। দৈনিক ইনকিলাব, ঝুঁকিতে পড়বে অর্থনীতি, হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে। আমার দেশ, বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং। বাংলাদেশ প্রতিদিন, আতঙ্ক, হতাশায় পুলিশ, ওসির আত্মহত্যা, মানসিক চাপে ফের বলল পুলিশ। তারেক রহমানকে ট্রাম্পের দাওয়াত। দেশ রূপান্তর, সীমান্তে উত্তেজনা, কোন পথে সম্পর্ক। কালবেলার শিরোনাম, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে আলিশান খরচ, চাপে পড়া অর্থনীতিতে নতুন চাপ, শুল্ক, ভ্যাট। খবরের কাগজ, 5 কারণে গ্যাস সংকট চরমে, সবার মধ্যে ঐক্যের আবহ তৈরি করতে হবে। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর হোসেন জিল্লুর রহমান। দৈনিক দিনকাল, খেটে খাওয়া মানুষের ওপর চাপ আরও বাড়ল। দৈনিক করতোয়া, সীমান্তে ফের উত্তেজনা, ট্রাম্পের প্লেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত তারেক রহমান। রূপালী বাংলাদেশ, জনগণের মরণদশা, আখের গোছাতে ব্যস্ত নেতারা, বাণিজ্যিক সংগঠন। আপনি শিরোনাম শুনলেন। শুরুতেই যে আলোচনাটি করতে চাই, এই যে শুল্ক কর বৃদ্ধি হলো, আজকে অধিকাংশ পত্রিকায় এটা নিয়ে রিপোর্ট আছে। প্রথম আলোতে যে রিপোর্টটি হয়েছে, মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। আমি যদি ছোট করে আপনাকে শোনাই, আপেল, মাল্টা, কমলা আগে যেটা কর দিতে হতো 101 টাকা, সেটা দিতে হবে 116। বিস্কুট 60 টাকা, টোস্ট বিস্কিটে 420 ছিল, এখন দিতে হবে 9 টাকা। ব্রডব্যান্ড ইন্টারনেট 500 টাকার, সেটা 25 টাকা দেওয়া হতো, এখন 77 টাকা 50 পয়সা দিতে হবে। সিনেমার টিকিট 300 টাকা 30 টাকা ছিল, এখন 45 টাকা দিতে হবে। এমনিতে সিনেমা দেখেই না মানুষ। তারপরে আবার এই যে নিত্য প্রয়োজনীয় যে একেবারে জরুরি পণ্য, তার যে দামটা বাড়বে, মানুষের পকেট থেকে 1000 কোটি টাকা যাবে। কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সাধারণ মানুষ পাবে কি? বাইরের দেশে কিন্তু ভ্যাট বা ট্যাক্স দিলে তাদেরকে আবার রিওয়ার্ড দেওয়া হয় আলাদাভাবে। ধন্যবাদ। প্রথম যেটা, এই মুহূর্তে যে বাজার দর আছে আমাদের দেশের, মানে এসেনশিয়াল পণ্যগুলির, আমি বিলাসী পণ্যগুলির কথা বাদই দিলাম, যেগুলি মানুষের প্রয়োজন, সেই পণ্যগুলির উপরে যে বাজার দর আছে সেটার সঙ্গে যে 12,000 কোটি টাকার ভ্যাট বসানো হলো, এবং এটা কয়েক গুণ, আপনি কয়েকটা যে আইটেম পড়লেন, আমি দেখলাম এক্সিস্টিং এর চেয়ে কয়েক গুণ, দ্বিগুণও না, কয়েক গুণ। তো কয়েক গুণ যে বাড়ানো হলো, এটা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের উপরে পড়বে। সাধারণ মানুষের কিন্তু এই মুহূর্তে খুব ত্রাহি অবস্থা। জিনিসপত্রের দাম অনেক বেশি, জিনিসপত্রের দাম বেশি কারণ এই জিনিসগুলির প্রোডাকশনও নাই, অনেক পণ্য যথাসময়ে ইম্পোর্টও নাই, অনেক পণ্যের সিন্ডিকেট হচ্ছে। এবং এই যে বিষয়গুলি যখন চলছে,
ঠিক সেই মুহূর্তে এই ধরনের ভ্যাটারও মানুষ তো, আমি তো দেখলাম যে গভর্নমেন্ট প্রথম দিক দিয়ে দেখলাম যে অনেক কিছু পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ভ্যাটারূপ করছে, এবং এই যে ভ্যাটারূপটা করছে এটা সাধারণ মানুষের জন্য আরও পরিস্থিতিটা নাজুক করবে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য। এটা আমার একটা ব্যক্তিগত ধারণা, এবং এই ধারণার সাথে একমত হয়েছে। আপনি দেখেন কালকে ঢাকা চেম্বার যে তারা যে প্রেস কনফারেন্সটা করেছেন, ওনারা এই সব শুল্ক ভ্যাট প্রত্যাহার করার জন্য বলেছেন। কালকে জাতীয় নাগরিক কমিটি তারা যেটা করেছেন তারাও সেটা বলছেন। এমনকি বড় বড় রাজনৈতিক দল বিএনপি অন্যান্যরাও কয়েকদিন আগেও এই ধরনের কথাবার্তা বলছেন। এটা ক্লিয়ার যে এটা বাড়বে। আর দ্বিতীয় কথা হলো যে এটা যে পরিমাণ ভ্যাট বেড়েছে বা শুল্ক বেড়েছে, ব্যবসায়ীরা কিন্তু মার্কেটে তার চেয়ে আরও বেশি গুণ এটাকে অজুহাত ধরে আরও বৃদ্ধি করবে। সুতরাং আমি বলবো যে সরকারের, বর্তমান অন্তর্বর্তী সরকারের এই বাজারের উপর কোনো রকম নিয়ন্ত্রণ তো নাই, বরং এটা আরেকটা জিনিস দেখেন, এটার সঙ্গে মহার্ঘ ভাতা দিবে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। মানুষ যখন অস্টারিটিতে যাচ্ছে, হ্যাঁ, আপনি কৃচ্ছতা যখন করবেন, সেই সময়ে আপনি মহার্ঘ ভাতা ঘোষণা দিলেন, যেখানে প্রাইভেট সেক্টরের বিপুল সংখ্যক মানুষের কোনো মহার্ঘ ভাতার সুযোগ নাই। সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখার জন্য এই ধরনের প্রলোভনমূলক বিবৃতি, মানে যেটা মহার্ঘ ভাতা দেওয়ার আগেই কিন্তু তার প্রভাব বাজারে পড়তে শুরু করবে। তো আমি মনে করি যে একটা কল্যাণকামী সরকার, একটা কল্যাণকামী রাষ্ট্র এই সমস্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করা, ডিবেট করা, এগুলি পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা। যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক সরকার নেই, সরকারই বাড়াবে, কিন্তু আমি মনে করি যে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেই কনসিকুয়েন্সটা চিন্তা করা সরকারের দায়িত্ব। আমার মনে হয় যদি এই জায়গাগুলিতে উপযুক্ত কারেকশনের সুযোগ থাকে, সেই কারেকশনের ব্যাপারগুলি চিন্তা করা দরকার। আপনি বললেন উপযুক্ত কারেকশনের সুযোগ থাকে, সেটা তো করবে হয়তো সরকার, কিন্তু আমাদের দেশে যে ঘটনাটা হয় যে দাম বাড়ানোর ঘোষণার আগেই দাম বেড়ে যায়। যেমন এখানে অনেক পণ্যের দাম উল্লেখ করা আছে, কিন্তু যে পণ্যগুলোর উল্লেখ নাই সেটাও বাজারে দাম বেড়ে গেছে। তাহলে এইটার দেখাশোনা করা, দেখভাল করার দায়িত্ব কার? এটা তো দেখভাল একভাবে হবে না, রাষ্ট্রেরই দায়িত্ব। আমি বলবো যে এটা একটা মুক্ত বাজার, অল রাইট, কিন্তু আপনাকে ফেসিলিটেট করতে হবে। একটা হলো যে যারা সিন্ডিকেট করে বাড়িয়েছে তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা, সেটা একটা আছে, কিন্তু তার বাইরে একটা সরকারের নানা রকম মেকানিজম থাকে। যেমন ধরেন এই যে সাপ্লাই চেইনটাকে আপনি যদি অপার করেন, যদি মানে মনে করেন আমাদের, আপনি তো একটা সুদূর বছর, ফর এক্সাম্পল সামনে রোজার মাস, তো এখন আপনাকে দেখতে হবে যে আমার মজুদ কিরকম আছে, গভর্নমেন্টের কাছে কিরকম আছে, প্রাইভেট সেক্টরে কিরকম আছে, ইম্পোর্ট এলসি কিরকম খুলেছে, আপনার রিজার্ভটা কিরকম আছে, এই সবগুলি মিলে একটা হলিস্টিক আর্থিক ম্যানেজমেন্ট করতে হবে। এখানে আবার ব্যাপারও আছে, এখানে আবার IMF এর কিছু প্রেসক্রিপশন থাকে, সেগুলো অনেক কিছু বিবেচনা, সেই প্রেসক্রিপশন দিয়ে ভর্তি করেন, কিন্তু সেটা আমার দেশের জন্য কতটা উপযুক্ত, সেটা কতটা গ্রহণযোগ্য, কতটা অগ্রহণযোগ্য, এই সবগুলি কিন্তু আপনার মানে পরিণতির কথা চিন্তা ভাবনা করেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এর আগে ভাগে মানে একটা হুট করে একটা কিছু করে ফেললেন এবং ম্যাসিভ কর বসিয়ে দিলেন, যেখানে আমরা একটা, যদিও একটা পার্লামেন্ট নাই, কিন্তু একটা বাজেট তো হবে জুনের দিকে, তার আগেই। সুতরাং সেখানে গিয়ে কি করবেন না করবেন সেই বিষয়গুলো তো এখনো মানুষের কাছে ক্লিয়ার না, কিন্তু তার আগেই কিন্তু মানুষ এই যে করের বোঝা বা মানুষের যে আর্থিক সঙ্গতি নাই এবং মানুষের যে কর্মসংস্থান নাই, এই যে সমস্যাগুলি, সেই সবগুলির ক্ষেত্রে আমার মনে হয় যে একটা, আমাদের তো একটা আশা ছিল যে একটা অন্তর্বর্তী সরকার, যাদের এখানে রাজনৈতিক ব্যাপারগুলি নাই, তাদেরকে মানে আরও ভেবেচিন্তে, এখন রিসেন্ট আবার শুনছি যে গ্যাসের দামের ব্যাপারে, বা বিশেষ করে যেগুলি শিল্পায়নের ক্ষেত্রে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে, সেগুলির ক্ষেত্রেও মানে ইন্টারন্যাশনাল প্রাইজের সাথে বাড়িয়ে, স্পট প্রাইজের সাথে বাড়িয়ে এইভাবে করা হবে। সুতরাং একটা রাজনৈতিক সরকার যে ধরনের আচরণ করে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকারের কাছেও একই রকম আচরণ তো মানুষ প্রত্যাশা করবে। আইন শৃঙ্খলা, অনেক কথা হচ্ছে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এই বিষয়গুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমন আজকে যদি প্রথম আলো শিরোনাম আরেকটি পড়ে শোনাই, ব্যবসায়ীকে কোপাইল সন্ত্রাসীরা, আরেকজনকে অপহরণ, তাও রাজধানীতে একেবারে খোদ এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কুপিয়েছে, আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে। তাহলে এই যে আতঙ্ক, অনিশ্চয়তা, অনিরাপত্তার যে জায়গাটা আস্তে আস্তে বাড়ছে,
তাহলে নিয়ন্ত্রণ করবে কি করে? আমার তো মনে হচ্ছে যে সরকারকে এইগুলি শক্ত হাতে দমন করে। আপনি যদি দুর্বল সরকার হন তাহলে তো দেশের মানে আপনি এই যে দ্রব্যমূল্যের উপর আপনার ইয়ে নাই। আইন শৃঙ্খলাটা তো অবশ্যই একটা স্ট্রং গভর্নমেন্টের উচিত যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, প্রধানত পুলিশকে কাজে লাগানো। এখানে যদিও সেনাবাহিনী মোতায়েন আছে, কিন্তু সেনাবাহিনী তো ডে টু ডে অ্যাফেয়ারে এত ডিটেইলে ওনারা যাওয়ার পক্ষে কঠিন। তো সেইখানে মানে মেইন ক্রাইমগুলি দমনের প্রধান সংস্থা হইল পুলিশ, সব দেশে, আমাদের দেশেও। এখন পুলিশের কে আপনাকে যে ব্যাপারগুলি মানে পুলিশকে দ্বিধান্বিত করছে, সেই বিষয়গুলি আমার মনে হয় মানে নিরসন করে ফুল অ্যাক্টিভ করার এখনই সময়। যদি এখন না করেন, যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু আপনি আর পারবেন না। তো আমি বলবো যে এরকম একটা স্ট্রং মানে উইল এবং স্ট্রং ইচ্ছা যে এটাকে নির্মূল করতে হবে, সেটা একটা স্ট্রং গভর্নমেন্ট, এটা সবাই প্রত্যাশা করে। এবং এটা যদি মানুষের যে মানে বৃহত্তর কল্যাণের স্বার্থে সেই কাজটা যদি তাদের না করতে পারে, তাহলে তো এই জিনিসটার প্রতি আস্থাও কমে যাবে। তো আমি মনে করি গভর্নমেন্ট এই ব্যাপারে সচেতন আছে, এবং আশা করব যে তাদের কাছে প্রত্যাশা করব যে সাধারণ মানুষের এই জানমালের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং মানুষের প্রাত্যহিক জীবনের যে চাহিদা, সেগুলিকে যথাযথভাবে পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা বিদেশে আছেন, উনি বলেছেন যে খুব দ্রুত রোডম্যাপ দেওয়া হবে নির্বাচনের। ভারত যুক্তরাষ্ট্রের আলাপে বাংলাদেশের প্রসঙ্গ এসছে, এবং যুক্তরাষ্ট্র বলেছে যে হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, ভারতও সেটা বিশ্বাস করে। তাহলে রাজনৈতিকভাবে এই আন্তর্জাতিক যে আলোচনাগুলো হচ্ছে বাংলাদেশ নিয়ে, সেটা নিয়ে কি বলবেন? না, পররাষ্ট্র উপদেষ্টা উনি ঢাকায় কথাটা বলছেন। কালকে একটা ব্র্যান্ডিং সম্মেলন ছিল, এনআরবি যারা মানে প্রবাসী অনাবাসী বাংলাদেশী, তাদের একটা সম্মেলনে উনি বলেছেন যে যেহেতু কনফিডেন্স বেশি থাকে সরকারের নির্বাচনী রোডম্যাপ থাকলে, সেখানে তারা দ্রুত একটা নির্বাচনী রোডম্যাপের দিকে যাবেন। যেহেতু একটা ডেমোক্রেটিক ইলেকশনের পাথওয়েটা কি সেটা মানুষ জানতে চাচ্ছে, এবং এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টারও একটা কমিটমেন্ট ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার কমিটিগুলির বৈঠক যদি মানে রিপোর্টগুলি যদি হাতে আসে, সেটার ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা কি পরিমাণ সংস্কার চান, সেটার ভিত্তিতে এই বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথমার্ধে একটা নির্বাচন একটা ধারণা ছিল। কিন্তু দেখা যাচ্ছে প্রথম ডেডলাইনটা ফেল হয়ে গেছে। 31শে ডিসেম্বরের মধ্যে কোনো সংস্কার কমিটি তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেন নাই, প্রায়োরিটি রিপোর্ট দিয়েছেন। তো আমি আশা করতেছি যে 15 তারিখের মধ্যে তারা দিবেন এই মাসের রিপোর্টগুলি। যদি এই ডেডলাইনগুলো ফেল না হয়, তাহলে রাজনৈতিক আলাপ আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তারা যদি দেওয়া হয়, তাহলে সেটা একটা বিনিয়োগের জন্য কনফিডেন্স। এবং তো দেশের অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থনীতির জন্য আমাদের দেশে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার। এখন ব্যবসায়ীদের মধ্যে, দেশের মানুষের মধ্যে এবং বাইরের মানুষের মধ্যে এই কনফিডেন্সটা যদি আপনি ক্রিয়েট করতে না পারেন যে দেশের আসলে কি হতে যাচ্ছে, তাহলে কিন্তু একটা আনসার্টেনটি থাকে, এবং আনসার্টেনটির মধ্যে কেউ বিনিয়োগ করতে চায় না। তো সেই জন্যই পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, আমি এটা মনে করি উপযুক্ত কথা বলেছেন, এবং সেই কথা যেটা বলেছেন সেটা যেন কার্যকর হয়, দ্রুত রোডম্যাপ হয়, এবং রোডম্যাপটা যেন তারা বজায় রাখতে পারেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে ওনারা তো একটা ইন্টারিম সরকার, একটা সংস্কারের কথা বলেছিলেন। তো সংস্কারগুলি ওনারা যে সুপারিশগুলি করছেন, এই সুপারিশের পুরোটাই বাস্তবায়ন করা একটা সরকারের পক্ষে সম্ভব না, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে তো নয়। এটা তো আবার সংসদে পাস করে নিতে হবে, সংসদে পাস করে নিতে হবে বলেই তো বলা হচ্ছে যে এখনই কনসেনসাস করেন কোনগুলি আপনারা করতে রাজি আছেন সবাই। তো সেখানে যারা ক্ষমতায় যাবে, যারা বাইরে থাকবে, রাজনীতির মানে পার্লামেন্টের অপোজিশন হিসেবে থাকবে, এগুলি তো অনায়াসে আঁচ করা যাচ্ছে। এটা রিয়েলিস্টিক পথে যেতে হবে। আপনি একটু মানে কাল্পনিক পথ তো তৈরি করা যায় না। আপনি দিয়ে গেলেন, সেটা হলো না বাস্তবায়ন, তাহলে তো কিছু লাভ হবে। তাদের সাথে আলাপ আলোচনা করে যতটা বাস্তবায়ন তারা করবেন, অঙ্গীকার করেন, সেইটুকু করেন। বিশেষত নির্বাচনের ক্ষেত্রে, সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য মানুষের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যেটুকু করার দরকার, সেই জায়গাটা আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের হাত দেওয়া উচিত। অন্যগুলিও হয়তো তারা শুরু করতে পারে, কিন্তু তারা যদি শেষ করার এনে, তাইলে এই রোডম্যাপ দেওয়াও যাবে না, আর দিলেও সেটা কার্যকর করা সম্ভব হবে না। আজকের আমাদের প্রায় সব ডেইলি পত্রিকায়
একটি খবর বেশ গুরুত্বপূর্ণভাবে ছাপা হয়েছে, ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। আপনার কাছে একটু জানতে চাই বিশদ বিষয়টা কি? ধন্যবাদ। এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওনাকে যে একটা ওনারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে ব্রেকফাস্ট প্রেয়ার করে, এটা আপনারা প্রতি বছর সরকার করে না, সরকার না, এটা হলো ন্যাশনাল ব্রেকফাস্ট ফাউন্ডেশন আছে, এটা একটা চ্যারিটি ধরনের সংস্থা, এটা 50-এর দশক থেকেই তারা এটা চালু রেখেছে। এবং এই ব্রেকফাস্টটা তারা করে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, মানে থার্সডেতে বা এরকম একটা ডেট আছে, ফিক্সড ডেট, প্রতি বছরই এটা হয়, এটা নতুন কিছু না। তবে এটার মধ্যে সমাজের যারা রাজনৈতিক, সামাজিক, কালচারাল বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্বের 100টা দেশ থেকে তারা আমন্ত্রণ জানান। আচ্ছা, সেটা যেহেতু ট্রাম্পের ইনাগুরেশনটা হচ্ছে 20 তারিখে এই মাসের, আমরা জানেন, সেখানে বিশ্ব নেতৃবৃন্দ আমন্ত্রিত হচ্ছেন, যদিও আমাদের দেশ থেকে তারা আমন্ত্রণটা দেয় নাই। কিন্তু এটার পরপরই যেহেতু এটা হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রিত কিনা বা উনি পার্টিসিপেট করবেন কিনা সেটা আমার জানা নাই। তবে আমি এটা জানি যে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন, যেহেতু ওনারা আমন্ত্রণ জানিয়েছেন ওই ফাউন্ডেশন থেকে, ন্যাশনাল ব্রেকফাস্ট ফাউন্ডেশন। এগুলি সাধারণত এক ধরনের মিটিংস, ইন্টারাকশন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে যারা আসেন, এবং অনেক অনেক দেশের সরকার রাষ্ট্রপ্রধানরাও মাঝে মধ্যে জয়েন করেন। যেমন আমার পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার বেনজির ভুট্টো একটা আমন্ত্রণ পেয়েছিলেন। সুতরাং অনেক বড় বড় নেতারাও বিভিন্ন দেশে, প্রায় 100টি দেশের এমপি, বিশেষ করে সংসদ সদস্য, খুব রিনাউন্ড পলিটিক্যাল ফিগার কিংবা ব্যবসায়ী বা সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ, মানে একটা সোসাইটিটা ডেফিনেটলি একটা মানে প্রেয়ার, একসাথে প্রার্থনা করা, মানে হয়তো মানব জাতির ওয়েলবিং এর জন্য, বাট সেই সুযোগে অন্যান্যদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়। এটা হয়তো মানে এটা বিএনপি ভালো বলতে পারবে তারা কোন লেভেলে পার্টিসিপেট করবে, যেহেতু তারেক রহমান সাহেব, ওনার মা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি চিকিৎসাধীন আছে, উনি সেখানে পার্টিসিপেট করতেছেন কিনা এটা জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তবে আমি শুনলাম যে ওখানে নিউজে যেটা আসছে ওনাদের প্রেস স্টেটমেন্টে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং আমির খসরু মাহমুদ সাহেবও এখানে আমন্ত্রণ পেয়েছেন। কোন লেভেলে পার্টিসিপেট করবে সেটা আমরা এখনই বলতে পারছি। মানবজমিনের শিরোনাম, এবং ঢাকা শহরে শুধু শাহবাগ না, এখানে শিরোনাম হয়েছে আন্দোলনের রাজধানী শাহবাগ, এবং আন্দোলনের রাজধানী জাতীয় প্রেস ক্লাব চত্বর, সেটাও বলা যায় আর কি। তাহলে এই যে দুইটি জায়গা, প্রশ্ন উঠেছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রশ্ন এসছে, প্রধান বলেছেন যে এখন এই যে সভা সমাবেশ, জনসভা, এটার একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত, না হলে এই শহরে এক জায়গায় একটা জমায়েত হয়ে গেলে পুরোটা স্ট্যাগ হয়ে যায়, সব কলাপস হয়ে যায়। তো এটার কি মনে হয় আপনার কাছে? এটা তো আমি তো বলবো যে সভা সমাবেশের অধিকার আছে, মানে এই না যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে আপনি বিঘ্নিত করবেন, আপনি সভা সমাবেশ করবেন। এটা তো আপনি অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিগুলিতে দেখেন, কোথাও কি এটা অ্যালাউ করে এইভাবে সভা সমাবেশ, যেখানে আপনি রাস্তাটা ব্লক করে করবেন, নির্ধারিত জায়গাতেই আপনাকে করতে হবে, এবং প্রধান সড়কে আপনি করতে পারবেন না। ছোট্ট করে একটু বলি, কি পরিমাণ দেখেন দৃশ্যটা, আপনি জনগণের কথা বলার জন্য সমাবেশ করছেন, আবার জনগণকে দুর্বিষহ জায়গায় পেলে, না সেটা তো অবশ্যই বিষয়, এবং এটা কোনো ওয়ে না। আপনাকে গণতন্ত্র মানে যা তা না, গণতন্ত্র হলো একটা সিস্টেমিক আপনাকে অধিকার মানে জন্য আন্দোলন করার জন্য আপনাকে নিয়ম মেনেই চলতে হবে, শান্তিপূর্ণ হইতে হবে, এবং এটা অন্যকে বাধাগ্রস্ত করা যাবে না, এখানে স্বাভাবিক নিয়ম। সুতরাং এখানে আমার মনে হয় যে সবাই মিলে এখন এটা পলিটিশিয়ানদের একটা সিদ্ধান্ত নেওয়া একটা উপযুক্ত সময়, যে এখন তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন হয়তো কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়তো উদ্যোগ নিয়ে নাও হতে পারে, সিদ্ধান্ত নেওয়ার দরকার যে এটার প্রতিবাদের ভাষাটা কি হবে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে প্রশ্নটি রেখে গেলেন, প্রতিবাদের ভাষা কেমন হতে পারে, সেটা কি মানুষকে দুর্বিষহ জায়গায় রেখে আবার মানুষের জন্য প্রতিবাদ করব? প্রশ্নটি রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন, খোদা হাফেজ।